আমি রাসেল আহমেদ আপনাদের স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আর্টিস্ট সানশাইন। সমসাময়িক রাজনীতি নিয়ে রবি থেকে বৃহস্পতি প্রতিদিন রাত 11টায় সরাসরি অনুষ্ঠানটি প্রচারিত হয়। আজকেও আমরা আলোচনা করব রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে এবং এই আলোচনার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের স্টুডিওতে। তাদের সাথে আমরা একটু শুরুতেই পরিচিত হয়ে নিচ্ছি। ডান দিক থেকে শুরু করছি। জনাব শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক জাতীয়তাবাদী কৃষক দল, আপনাকে আলোচনায় স্বাগত। রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান, রাজনৈতিক বিশ্লেষক, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। এবং রয়েছেন জনাব ফরিদুল হক, যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, আপনাকে আলোচনায় স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করছি ডান দিক থেকেই, একটু বাবুল ভাইয়ের মাধ্যমেই শুরু করি। শেষ বিকেলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি অনুষ্ঠানে বলেছেন, আইনজীবীদের একটি অনুষ্ঠানে, সেটি নিয়ে একটু আপনার মন্তব্য জানতে চাই। তিনি বলেছেন 1-11 মতো ঘটা এখানে অস্বাভাবিক কিছু নয় এবং সেরকমের ইঙ্গিত বা বার্তাও পাওয়া গেছে বলে তার বক্তব্য এরকমের এসছে। একটু আপনার কাছে জানতে চাই যে আপনারা মাঠে এরকমের কোনো ইঙ্গিত দেখতে পাচ্ছেন কিনা? না, মাঠে ইঙ্গিত এখনই দেখা যাবে সেটা নয়। ফার্স্ট অফ অল ধরেন একটা সরকার, আমরা একটা গণঅভ্যুত্থান পেলাম, 1 বছর হয়ে গেল, একটা ফ্যাসিস্ট রিজিমের আমরা পতন করেছি। এখন পর্যন্ত দেশের মধ্যে কোনো শৃঙ্খলা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি, কি অর্থনীতিতে, কি আইন শৃঙ্খলায়, কি রাজনীতিতে। এটা একটা ব্যর্থতা বটে। পাশাপাশি যে একটা জাতীয় নির্বাচন আমরা তৈরি করব বা জনগণের একটা সরকার তৈরি করব, সেই নির্বাচনেও নানান ধরনের বাধা, প্রতিবন্ধকতা এবং নানান ধরনের কনস্পিরেসি দেশের ভিতর থেকে হচ্ছে, দেশের বাইরে থেকে হচ্ছে, বারবারই বলা হচ্ছে। এবং না হওয়াতে, আর সবথেকে বড় কথা যে রাজনৈতিক নেতৃত্বের মধ্যে গণঅভ্যুত্থানে অংশগ্রহণের যে শক্তি, শক্তির মধ্যে বিভেদ এবং অনৈক্য এবং ক্ষেত্রবিশেষে বিদ্বেষের বিষবাষ্প ছড়িয়ে পড়ছে। এই অবস্থায় অনেকেই মনে করছেন যে নির্বাচনটা অনিশ্চিত। মানে নির্বাচনটা নিশ্চয়কর বলা যাচ্ছে না, নির্বাচনটা হবেই। তো নির্বাচন যদি না হয় তাহলে তো কি হতেই পারে, এই ধরনের একটা যে রাজনৈতিক নেতৃত্ব যদি না পারে, সরকার দুর্বল থেকে দুর্বলতর হচ্ছে এবং সরকার লেজগোবর অবস্থা তৈরি করছে। এই বাস্তবতায় কি হতে পারে? তাহলে এই সরকারও যদি না টিকে, তাহলে নির্বাচনও যদি না হয়, তাহলে কি হতে পারে? নির্বাচনের সংখ্যা আপনারা এখনো কেন দেখছেন? আজকেও প্রেস সেক্রেটারি বলেছেন যে যাই ঘটুক 4-5 দিন সময় চেয়েছেন, যে কোনো ভাবে নির্বাচন হবে। প্রেস সেক্রেটারি বললেই তো হচ্ছে না, আর প্রফেসর ইউনূস সাহেব শুধু বললেই হচ্ছে না। নির্বাচন যারা করবে তারা যদি বলে, কেউ কেউ তো বলছেন যে আমরা জোনাই সনদে সই করব না, আমরা নির্বাচন করব না, এটা না হলে ওটা না হলে ওটা না হলে, অংশীজন যারা, তারা যদি কথা বলে, তা নির্বাচন বাধাগ্রস্ত হবে নিশ্চিতভাবেই। আওয়ামী লীগের অ্যাবসেন্সে বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল যারা রয়েছে তাদের মধ্য থেকেই, এটাও আপনারা দেখবেন যে আছে, এই ধরনের বক্তব্য তো আছে রাজনৈতিক দলগুলোর মধ্যে, এটা না হলে আমরা নির্বাচনে যাবো না, ওটা না হলে সই করবো না, ওটা না হলে এটা হবে না, এটা না হলে এটা হবে না, এই ধরনের বক্তব্য বিভিন্ন সময় আমরা দেখছি। এর থেকেই আশঙ্কা তৈরি হয় যে আসলে বিএনপি তো আর একা নির্বাচন করতে পারবে না। সব যারাই আছে, আওয়ামী লীগের অ্যাবসেন্সে যারাই আছে, তাদেরকে নিয়েই তো নির্বাচন করতে হবে। তারা যদি বেঁকে বসে, তারা নির্বাচন করবে না, এই দাবি পূরণ না হলে, ওই দাবি পূরণ না হলে, সংস্কার 100 ভাগ না হইলে, তাহলে তো কি হবে? বিএনপির পক্ষে তো একা নির্বাচন করা সম্ভব হবে না, আর সরকারও একা নির্বাচন দিতে পারবে না। দিলেও সেটা কি বলে, ওই ইনক্লুসিভ ইলেকশন সেটাকে বলবে না, বলা যায় না। এমনিতেই আওয়ামী লীগ নাই, তো সংকট তো আছেই। জি, একটু যেতে চাই জনাব ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, আজকে বিএনপি নেতার যেটি বললাম সেই আশঙ্কার কথাটি নিশ্চয়ই আপনিও দেখেছেন। এর পাশাপাশি আরেকটি আপনাদের নেতা এনসিপির প্রধান নাহিদ ইসলাম একটি পোস্ট দিয়েছেন, সেখানে তিনি এক ধরনের ইঙ্গিত দিয়েছেন, গত বছর 2 আগস্ট একটি পক্ষ আর্মি কু করে সামরিক বাহিনীর এক অংশের হাতে ক্ষমতা দিতে চেয়েছিল এবং এজন্য সেফ হাউসে থাকা ছাত্র সমন্বয়কদের চাপ প্রয়োগ করা হয়, থ্রেট দেওয়া হয়। একটু আপনার কাছে জানতে চাই, আজকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বললেন, আবার আজকেই নাহিদ ইসলাম পোস্ট দিলেন, এটি কি মানে এর কোনো বিশেষ বার্তা বহন করে নাকি কাকতালীয় বিষয়টি? আসলে না, এটা জি, আপনাকে প্রথমে ধন্যবাদ। আর সমালোচক, শ্রদ্ধেয় সমালোচক যারা আছে তাদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকেও শুভেচ্ছা। এইটা মানে আমি আপাতত কাকতালীয়ই বলবো। মানে এটা না হলে এটা যেটা হয় যে এটা একটা গসিপিং তৈরি করবে যে এটা বোধহয় ভেতরে ভেতরে কিছু হয়েছে। নাহিদ ইসলাম উনি তো আসলে একটু কম কথা বলেন, কম ইয়ে করেন, তো মেপে মেপে ধরেন কথা বলার একটা উনি ন্যাচারালি এরকম। তো কিন্তু যে 3টা বিষয় উনি বলেছেন, এগুলো আসলে আরও আগেই বলা দরকার ছিল বলে আমরা অনেকেই মনে করি, কিন্তু স্বভাবতই উনি বিভিন্ন কারণে হয়তো বা মানে ঐক্যটা ধরে রাখার জন্য বলেননি অনেক কথা।
কিন্তু যে ঘটনাগুলো ঘটেছে বারবার ধরেন আমার যতটুকু মনে আছে যে জনাব তারেক রহমানের সাথে সমন্বয়কদের মানে নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ সহ বাকি আরও কে ছিলেন, সম্ভবত মাহফুজ আলম ছিলেন, তাদের যে মিটিংটা 5 তারিখ রাতে হয় অনলাইনে, এই মিটিংয়ের মানে অনলাইন থেকে ওই মিটিংয়ের স্ক্রিনশটের ছবি সম্ভবত বিএনপির সাথে যুক্ত কেউ একজন প্রথমে এটা প্রকাশ করে। এটা বেশ কয়েক মাস আগে। কিন্তু মজার বিষয় হচ্ছে আমি জাস্ট 2-3 দিন আগেও কেউ একজন মানে বিএনপির পক্ষ থেকে কেউ একজন এরকম বলছে যে আপনারা তো জাতীয় সরকার মানে এই যে জাতীয় সরকার করার উদ্যোগ নিতে ব্যর্থ হওয়া কিংবা বিপ্লবী সরকার কেন করলেন না, এই ধরনের অভিযোগের তীরটা কিন্তু আমাদের দিকে দেওয়া হয়েছে, বিশেষ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কিংবা সেই সময় যারা ছিল। তারপরে ব্যাপারটা হচ্ছে যে এইটা আসলে পরিষ্কারভাবে পরিষ্কার করা দরকার ছিল দায়িত্ব নিয়ে যে এই প্রস্তাবটা মানে তখনকার ছাত্র নেতৃত্বের পক্ষ থেকে গিয়েছে, পরিষ্কারভাবে প্রস্তাবটা দেওয়া হয়েছে। ইভেন মানে 2 দিন আগেও সম্ভবত মির্জা ফখরুল ইসলামই এই ধরনের একটা কিছু বলেছিলেন, কি বলেছিলেন আমার স্পষ্ট মনে নেই, উনিও এক ধরনের জাতীয় সরকারের সরাসরি পাননি। কিন্তু আজকে নাহিদ ইসলাম যেটা দাবি করলেন, আমি ওই মিটিংটা আদৌ হয়েছে কিনা ওনার সাথে আমার এরপরে কথা হয় নাই, স্ট্যাটাস দেওয়ার পরে মানে এই বিষয়ে অন্তত কথা হয়নি, তা দেখা হলে হয়তো আমি আরও পরিষ্কারভাবে, কিন্তু উনি যেহেতু পাবলিক পোস্ট দিয়েছেন এবং উনি একেবারে সময় এবং ডেট উল্লেখ করে বলেছেন যে 7 তারিখ ভোরবেলায় ওনার সাথে মিটিং হয়েছে, তাহলে এরপরেও কেন আসলে মির্জা ফখরুল সাহেব এটা বললেন মানে আমি এটা ঠিক জানি না। মানে উনি এত সিনিয়র মানুষ এবং বাংলাদেশের রাজনীতিতে যারা এখন রাজনীতি করছেন তাদের ওয়ান অফ দ্য খুব মোস্ট সিনিয়র মানুষ উনি এবং একেবারে সর্বজন গ্রহণযোগ্য একজন মানুষ, কেন বলেন আমি এটা জানি না। আর একটা ব্যাপার হচ্ছে যে গণ অভ্যুত্থান কিংবা ধরেন যে কোনো গণ আন্দোলন যখন চলে তখন স্বাভাবিকভাবে একটা উত্তাল পরিস্থিতি থাকে। এই পরিস্থিতিতে যেটা বলে যে ওই কি বলে যে ঘর পোড়ার মধ্যে আলু পোড়া দেওয়ার অনেক ধরনের লোক তো আসলে বিভিন্ন রকম থাকে, হ্যাঁ, আলু পোড়ার দেওয়ার লোক বিভিন্ন জায়গাতে থাকে এবং কারা প্রধানত আলু পোড়া দেয় খায় এটা বাংলাদেশের 54 বছরের রাজনীতিতে আমরা এটা দেখেছি। মানে ধরেন মানে সামরিক বাহিনীর বিভিন্ন সময়ে বিভিন্ন পক্ষ থেকে এই ধরনের চেষ্টা করা হয়েছে, কখনো কখনো সাকসেসফুল হয়েছে, কখনো কখনো আনসাকসেসফুল হয়েছে। কিন্তু আবার ধরেন কখনো কখনো সামরিক বাহিনী বিশেষ করে ধরেন 75-এর 15ই আগস্টের পরে বিশেষ করে প্রেসিডেন্ট জিয়াউর রহমান মানে তখন উনি তো লেফটেন্যান্ট জেনারেল, উনি যখন ধরেন যে পরিস্থিতিতে উনি ক্ষমতা নেন সেটা তো বাংলাদেশকে আসলে আবার একটা পজিটিভ দিকেও নিয়ে গেছে, এটাও ঠিক আছে, সবই ঠিক আছে। কিন্তু ঘটনা হচ্ছে যে রাজনৈতিক সংকট, রাজনৈতিক সমস্যা এটা রাজনীতিবিদরাই দেখবে, রাজনীতিবিদরাই এটাকে সমাধান করবে, রাজনীতিবিদদের ভেতরে যত ঝগড়াঝাটি গ্যাঞ্জাম যাই হোক শেষ পর্যন্ত রাজনীতিবিদরাই দেশের দায়িত্ব নেবে। এর বাইরে থেকে যে কেউ এসে যদি দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে যায় সেটা আসলে সংকটকে আরও মানে বড় করবে। সেই জায়গা থেকে শুরু থেকেই আমাদের এই বোঝাপড়াটা একেবারে গত জুলাইয়ের মধ্যে বিভিন্ন পক্ষ যারা আমরা গণ অভ্যুত্থানের মধ্যে বিভিন্ন ফর্মে মানে যুক্ত ছিলাম, এই বোঝাপড়াটা আমাদের ছিল যে কোনোভাবে যাতে এইখানে কোনো তৃতীয় পক্ষ কিংবা ধরেন সামরিক বাহিনী ইনক্লুডেড না হয়, কারণ সামরিক বাহিনী গত 15 বছরে বহু জায়গাতে ধরেন বিতর্কিত হয়েছে, যেটা আমাদের কাম্য না। আপনি খেয়াল করে থাকবেন যে বাংলাদেশের যে সামরিক বাহিনী এটা যে গঠিত হচ্ছে এটা কিন্তু বাংলাদেশে একটা ডিফারেন্ট পরিস্থিতিতে এবং ডিফারেন্ট মানে কায়দায় গঠিত হচ্ছে। মানে বাংলাদেশের সামরিক বাহিনীর লেগেসি কি, এটা তো আসলে একটা কলোনিয়াল সামরিক বাহিনী, ব্রিটিশ পাকিস্তানের পরে ধরেন বাংলাদেশ সঙ্গে, কিন্তু বাংলাদেশের সামরিক বাহিনী হচ্ছে গিয়া একেবারে মুক্তিযুদ্ধের মধ্যে যখন গণহত্যা শুরু হয়েছে তারা রিভোল্ট করতেছে, রিভোল্ট করে তারা জনগণকে সাথে নিয়ে মুক্তির জন্য যুদ্ধ করতেছে। সেই যুদ্ধ পরিস্থিতির মধ্যে দিয়ে জনগণকে সাথে নিয়ে গড়ে ওঠা যে বাহিনী সেটা একটা খুবই গর্বিত লিগেসি আছে মানে অন্তত 71-এর পরে। কিন্তু এর মধ্যে দিয়ে বহু ঘটনা ঘটেছে। গত 15 বছরে জেনারেল আজিজের মতো লোক ধরেন এখানে ক্ষমতা নিয়ে মানে সামরিক বাহিনীর প্রধান হয়েছে এবং সামরিক বাহিনীকে কীভাবে কলঙ্কিত করেছে আমরা এটা জানি। তো কোনো পরিস্থিতিতেই সামরিক বাহিনী রাজনৈতিকভাবে যদি হস্তক্ষেপ করে তাহলে এটা বাংলাদেশের জন্য কোনোভাবেই ভালো বিষয় না। তো সেই বিষয়টা সামনে আনা দরকার ছিল, সেটা এনেছে। আর ওই যে ব্যাপারটা যে একটা জাতীয় সরকার গঠনের প্রস্তাব কিন্তু মানে এক দফার মধ্যেই ছিল, এক দফার যে মানে 3 তারিখে যে নাহিদ ইসলাম যে এক দফার ঘোষণা দেন 3রা আগস্ট সেখানে কিন্তু জাতীয় সরকার গঠনের প্রস্তাব ছিল, তখন থেকে এই যোগাযোগটা শুরু হয় এবং পরবর্তীতে এই যোগাযোগটা প্রধানত মানে বিএনপি মানে তারা কনভিন্স অন্যায় বিধায় এটা করা যায়নি। জনাব হাবিবুর রহমান, একটু আপনার কাছ থেকে জানতে চাই যে যেটি আসলে আলোচনায় আসলো যে রাজনীতিবিদদের বাদ দিয়ে তৃতীয় শক্তির কোনো ধরনের উত্থান, রাজনীতিবিদরা যেটির কথা তিনি বলছিলেন আসলেই কি এই শিক্ষাটা কি আসলে হয়েছে এখন পর্যন্ত আমাদের, যে তৃতীয় শক্তির উত্থান যাতে আর না হয়? পাশাপাশি একটু আপনার কাছে জানতে চাই যে এখনকার পরিস্থিতি বিবেচনায় আপনি কি মনে করেন, সে ধরনের কোনো আশঙ্কা রয়েছে? ধন্যবাদ সহ আলোচক এবং কলাকুশলী যমুনা টিভির
এবং যারা দেখছেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যে কথাটা বলেছেন ১/১১ মাথাচাড়া দিয়ে ওঠার যে আশঙ্কা উনি করছেন, সেটা একটা বিশ্লেষণ বাবুল ভাই দিলেন। এবং ফরিদ ভাই একটা কথা বললেন জাতীয় সরকার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের যেই স্টেটমেন্ট আজকে যে ওনার অফারটা পাননি, এটা নিয়ে উনি খুব মর্মাহত হয়েছেন। আমাদের দেশের একটা সবচেয়ে বড় যে সমস্যাটা সেটা হচ্ছে আমরা একজন আরেকজনের ভাষা বুঝি না। আমি একজন সাধারণ নাগরিক হিসেবে আমি বুঝি না যে আমার সরকার আমাকে কি বলছে, আমি সরকার হিসেবে আমি বুঝি না স্টেক হোল্ডাররা কী বলছে বা বুঝতে চাই না, অথবা জনগণ কি বলছে আমরা বুঝতে চাই না। আমাদের যখন এই বোঝাপড়ার মধ্যে যখন এই অমিল তৈরি হয়, তখনই একটা অসঙ্গতিপূর্ণ পরিস্থিতি তৈরি হয়, যে পরিস্থিতি তৈরি হয়েছিল ১/১১-তে। আমরা আজকে সেই পরিস্থিতির দিকেই ধাবমান। কেননা আপনি যদি অ্যানালাইজ করেন, একটা দেশ আমরা দীর্ঘ ১৫ বছর ৭ মাস একটা ফেসিস্ট রেজিমের আন্ডারে ছিলাম। আমাদের রাজনীতিবিদরা, বিএনপি, তাদের প্রায় ৬০ লক্ষ মামলা আসামি সহ থেকে শুরু করে সকল গণতন্ত্রকামী মুক্তিকামী মানুষ নির্যাতনের শিকার। তারা একটা পর্যায়ে এসে অভ্যুত্থান হলো, ফেসিস্ট এদেশ থেকে চলে গেল। ফেসিস্ট চলে যাওয়ার পরে আমাদের দেশে একটি সরকার আসলো, সরকারকে বসানো হলো, এবং সে সরকারের যে কাজটা হবে আমার যে স্টেক হোল্ডাররা ছিল, আমার যে জনগণ ছিল, জনগণ কি চায় সেই চাওয়াটা রিফ্লেক্ট করাটা হচ্ছে সে সরকারের কাজ। অ্যান্ড আনফর্চুনেটলি আমরা কোনো না কোনোভাবে আমরা সেদিকে যাচ্ছি না, আমরা একটু অন্যদিকে চলে যাচ্ছি। আমরা অন্যদিকে কেন চলে যাচ্ছি আমি জানি না, এটা হয়তো আমরা এটা আমাদের রক্তের মধ্যেই আমাদের সেই ধারা কিনা সেটা আমি জানি না, কিন্তু আমরা সেটা করছি। এবং আমাদের দেশে আরেকটা সমস্যা আছে, যখন কাউকে যেই হই না কেন, কোনো রাজনীতিবিদ হোক অথবা কেয়ারটেকার গভর্নমেন্ট হোক অথবা ইন্টারিম গভর্নমেন্ট হোক, যেই হোক না কেন, যদি কাউকে কোনো স্পেসিফিক টাইম ফ্রেম দেয়া না হয়ে থাকে, তখন আমাদের একটা প্রবণতা থেকে যায় যে আমরা আনলিমিটেড টাইমের জন্য আনলিমিটেড একটা ক্ষমতাটা যেন আনলিমিটেড পর্যায় পর্যন্ত নিয়ে যাওয়া যায়, সেরকম একটা বন্দোবস্ত আমরা সবসময় দেখেছি। আমরা দেখেছি ১/১১-তে, যে কারণেই হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব বলেছেন এই যে কোনো আনসার্টেন একটা সিচুয়েশনের দিকে আমরা ধাবমান হচ্ছি, সেজন্যই হয়তো উনি সে আশঙ্কাটা করেছেন। আপনার প্রশ্নের জবাবে আমি একটা কথা বলি, ফরিদ ভাই যেটা বললেন যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কাছে আপনি সেটা এক্সপেক্ট করেননি একজন রাজনীতিবিদ হিসেবে। বাংলাদেশের আমরা কি চেয়েছিলাম? আমরা তো চেয়েছিলাম গণতন্ত্র। আমরা বাংলাদেশের প্রতিটি মানুষ চেয়েছিল এদেশের মধ্যে গণতন্ত্র প্রতিষ্ঠা হোক। যদি ফর এক্সাম্পল ৫ তারিখে রাতে বিএনপি অথবা ৮ তারিখে যে সরকারটি গঠিত হলো সেটা একটা জাতীয় সরকার হতো, এবং বিএনপি বাংলাদেশের বর্তমানে সবচেয়ে বড় একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল, তারা যদি সেখানে জাতীয় সরকারের মধ্যে যেত, তাহলে তার কি হতো? বিষয়টা হতো যে বাংলাদেশের এত বিশাল জনগোষ্ঠী নিয়ে গণতান্ত্রিক যে রাজনৈতিক দলটা, সে দলটা গণতন্ত্রকে পাশ কাটিয়ে অন্য একটি সিস্টেমের মধ্যে, রাষ্ট্র পরিচালনার মধ্যে চলে যেত। আসলে তাহলে কি দাঁড়াতো? জনগণকে রিপ্রেজেন্ট করা হতো না। আমি মনে করি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে বিএনপি যা করেছে সেটা সঠিক করেছে, কারণ বিএনপি চেয়েছে বাংলাদেশের মানুষের, বিএনপির আন্দোলনটাই ছিল বাংলাদেশের মানুষের গণতান্ত্রিক অধিকারকে বাস্তবায়ন করা। বিএনপির চাওয়াটাই ছিল এদেশের মানুষের ভোটের অধিকারকে বাস্তবায়ন করা। যদি জাতীয় সরকারের মধ্যে যেত, তাহলে কি আসলে এই জিনিসটা আনসার্টেন হয়ে পড়তো না? আমি মনে করি যে বিএনপি যা করেছে সেটা অবশ্যই একটা বুদ্ধিমত্তার পরিচয় সেখানে বিএনপি দিয়েছে, কারণ বিএনপির জনগণকে নিয়ে রাজনীতি করতে চায়। বিএনপি চায় এমন রাজনীতি প্রতিষ্ঠা করতে যেখানে জনগণের মতামতকে রিফ্লেক্ট করা হবে। আজকে আমাদের ঐক্যমত্য কমিশনের মধ্যে বিভিন্ন জিনিস নিয়ে আমাদের মধ্যে দ্বিধা বিভক্তি হয়েছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দলগুলোর মধ্যে দ্বিধা বিভক্তি হয়েছে, আমাদের সরকারের মধ্য থেকে যারা তারা অর্গানাইজ করছেন, কোঅর্ডিনেট করছেন, তাদের মধ্যে একটা বিভক্তির সূচনা, বিভক্তির আমি আবার আলোচনায় আসছি।
তার আগে আমি একটু বাউল ভাইয়ের কাছে আরও একটি প্রশ্ন রয়েছে। রাজশাহীতে সড়ক বিভাজক নিয়ে বিএনপি নেতার ফেস্টুন অপসারণের কারণে গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌরসভার প্রশাসক নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদকে হুমকি দিয়েছেন KM জুয়েল রানা, তিনি বিএনপি নেতা, এবং তিনি বলেছেন না হলে যেটা করা দরকার সেটাই করব, আপনাকে আপনার এগেনস্টে যেরকম স্টেপ নেওয়া দরকার সেটাই আমরা নেব। একটু আপনার কাছে জানতে চাই যে আসলে এই ধরনের ভাষা তো ক্ষমতাসীন যারা থাকেন তাদেরই ভাষা, ক্ষমতায় কারা আসলে? রাজশাহীর গোদাগাড়িতে এই অপসারণ নিয়ে কি এমন ঘটনা ঘটছে সেটা নিয়ে পৌর প্রশাসক বা পৌর সেবার অফিসারের সাথে কোন নেতার কি কথা হয়েছে, এটা তো খুবই, এটা তো আসলে একজন, এই জন্যই আনলাম, আপনি বললেও যে কেন্দ্রীয় নেতার, কিন্তু একজন তৃণমূলের নেতার ভাষা যদি এমন নেতা, হয়, হ্যাঁ এরকম এটা ঘটেছে বাংলাদেশে, এরকম তিনি সম্ভাব্য ক্যান্ডিডেট বলে দাবি করেছেন। আমি বলি এরকম ঘটনা কাম্য না, কোনোভাবেই কাম্য না। সাথে এটাও তো আছে, সাংবাদিককে একজন উপদেষ্টার বাবা, তিনি শিক্ষক ছিলেন, সেটাও তো আপনি কোট করতে পারেন, যে বলেছেন যে কারা এটা করেছে আমি দেখিয়ে দিব, এর শেষ কোথায় আছে, হ্যান করেছে তেমন করেছে, এই হুমকির কথা তো আছে। সেটা একজন সাধারণ কর্মী, সে ভুল করতে পারে। একজন উপদেষ্টার বাবা, হ্যাঁ, কোনোভাবেই এই যে যার কথা বললেন, উনিও বলেছেন উনি সম্ভাব্য ক্যান্ডিডেট সেখানকার। আরে ভাই, ক্যান্ডিডেট বাংলাদেশে এরকম 1 কোটি আছে, এই ক্যান্ডিডেট, সম্ভাব্য ক্যান্ডিডেট কে কাকে রিকগনাইজ করে, হ্যাঁ, এইটা এই ধরনের লোক ক্যান্ডিডেট হবে এটা আমরা এক্সপেক্ট করি না। আর এই ঘটনাও এক্সপেক্ট কোনো ঘটনা, এটা বড় ঘটনা না। আপনি যেটা বললেন, এই ঘটনা বাংলাদেশে প্রতিনিয়ত ঘটছে, এটা বাংলাদেশের সমাজ বাস্তবতার অংশ। হ্যাঁ, যে যখন সুযোগ পায়, যে যখন তার উপর অধিকার বঞ্চনা হয়েছে, সেই বিষয়গুলো আসে। তার মানে আপনারা এখন সুযোগ পেয়েছেন? না, সুযোগ না, যে যেখানে যাকে বলার সুযোগ পায়, বা কেউ যদি বঞ্চিত হয় তিনিও বলেন, কার উপর যে অন্যায় করা হয় তিনিও বলেন আমি আমার সুযোগ হলে আমি দেখেনি। এটা তো বাংলাদেশের চিরাচরিত সমাজ বাস্তবতার অংশ। এটা কোনো জাতীয় নিউজে কিভাবে হলো আমি জানি না, বরং উপদেষ্টার ব্যাপারটা জাতীয় নিউজ হতে পারে এই কারণে। তার এই ফোন কলটি রাজশাহীতে বেশ ভাইরাল এবং জাতীয় সংবাদ মাধ্যমে সংবাদ হয়েছে, প্রথম আলো সহ সমকাল সহ সবগুলো জাতীয় গণমাধ্যমে সংবাদ হয়েছে। আমি বলছি কি, আমি যেটা বলছি, বাংলাদেশের টেকনাফ থেকে ততুলিয়া কোটি কোটি মানুষের দেশ, অনেক অনেক ঘটনা ঘটছে, চাঁদাবাজি, অন্যায়, অনিয়ম, প্রতিদিন খুনও হয়, অসংখ্য খুন হয়, হ্যাঁ, সেগুলোও নিউজ হইতে পারে, এটাও হইতে পারে, দোষের কিছু না। আমি বলছি এটা জাতীয় নিউজ হওয়ার মতো এরকম বড় ঘটনা, পোস্টার অপসারণ হয়েছে, যিনি করেছেন তাকে বলছে আমার পোস্টার কেন অপসারণ করেছে নাকি, এই ধরনের বক্তব্য, এটা নিয়ে একটা বাতচিত হয়েছে বা ফোনে কথা হয়েছে, এটাই তো। এটা তো না হলে ভালো, বা এটা যিনি বলেছেন বাড়াবাড়ি করেছেন কেনা, কথার যুদ্ধ হয়েছে, বা কেউ উগ্র হয়েছেন একটু, এই তো বক্তব্য। তো সেটা আমি এই অর্থে বলছি, এটা যেমন কাম্য না, আবার তার চাইতে বেশি কাম্য না যে একজন শিক্ষক সাংবাদিকের সাথে কিভাবে কথা বলতে হয়, তিনি আবার উপদেষ্টার বাবা, তাকে নিয়ে এত শত অভিযোগ, ওইগুলো নিউজ আসলে ভালো হয় আর কি, আলোচনা। এটা চাইতে ওইটা 100 গুণ বেশি গুরুত্বপূর্ণ। ওইটা আমি বলছি, সবগুলোই নিউজ হয় এমন না, আমি বলছি কি এরকম ঘটনা বাংলাদেশে প্রতিদিন হাজার লক্ষ আছে, কথার যুদ্ধ। কিন্তু সেই কথার যুদ্ধ আমার লেভেল থেকে কতটুকু, আপনার লেভেল থেকে কতটুকু, সরকারের অংশ যারা তাদের থেকে কতটুকু, ওনার থেকে কতটুকু, একজন উপদেষ্টার কতটুকু, প্রধান উপদেষ্টার কতটুকু, আর তার বাবার কতটুকু, এই পার্থক্যটার কথা আমি বলছি, অন্য কোনো কথা না। জি, কার দায়িত্বশীলতা কতটুকু, এই আর কি। আমরা আলোচনায় আবারও ফিরবো, তবে তার আগে একটু বিরতি নিয়ে আসি, ফিরছি কিছুক্ষণের মধ্যেই, সঙ্গেই থাকুন। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা। আমরা আলোচনায় ফিরছি। জনাব হাবিবুর রহমান, জনাব ফরিদুল হক, একটু আপনার কাছে জানতে চাই, আসিফ মাহমুদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, গতকালকের ঘটনা, আসিফ মাহমুদের বাবার অনুসারীদের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ, এবং আহত হয়েছেন 15 জন গতকাল কুমিল্লার মুরাদনগরে। সেটি আজকেও এক ধরনের থমথমে অবস্থা ছিল, কিন্তু ওই অর্থে আমরা পুলিশের তেমন কোনো ভূমিকা দেখতে পাচ্ছি না। মানে সেখানে এই পক্ষ কিংবা ওই পক্ষ কারো পক্ষেই তেমন একটা ভূমিকা নেই এখানে। মানে কেন সেটি না থাকাটা কি স্বাভাবিক বলে মনে করছেন? না, এটা মোটেই স্বাভাবিক না। পুলিশের ভূমিকা নেওয়া উচিত, পুলিশের ভূমিকা নেওয়া উচিত। এবং আমি প্রথমত যতটুকু জানি যে একটা নিউজ আসিফ মাহমুদের বাবাকে কেন্দ্র করে একটা নিউজ হয়েছে, একটা মানে বাংলা ভিশনে সম্ভবত, ওই নিউজে কিছু অভিযোগ আনা হয়েছে, এবং এরপরে আবার আসিফ মাহমুদের বাবার সমর্থকরা একটা তার পক্ষে একটা শোডাউন কিংবা ধরেন একটা প্রোগ্রাম কর্মসূচি করতে গিয়েছে,
সেখানে আমি যতটুকু জানি যে সেখানে হামলা হয়েছে, বিএনপির নেতাকর্মীরা প্রথমত সেখানে হামলা করেছে, তখন স্বাভাবিকভাবে দুই পক্ষের মধ্যে একটা হামলা পাল্টা হামলা এগুলো হয়েছে। এখন বাংলাদেশের প্রবলেম হচ্ছে যে এই মুহূর্তে যে প্রবলেমটা আছে বাংলাদেশে, যে ধরেন আপনি স্বীকার করেন বা না করেন, ইভেন আমি মানে আরেকটা কথা এখানে আসতেছে, আমি সরি এটা আনার জন্য, আমি আক্রমণ করার জন্য বলছি না, জাস্ট উদাহরণ দেওয়ার জন্য বলছি। ধরেন আমরা যতটুকু জানতে পেরেছি জুলাই ঘোষণাপত্র নিয়ে তো আলাপ হচ্ছে, জুলাই সনদ না কিন্তু জুলাই ঘোষণাপত্র। তো জুলাই ঘোষণাপত্রের ভেতরে 7ই নভেম্বরকে বিপ্লব হিসেবে বলা হয়েছে। তো অনেকে ধরেন জুলাইকে গণঅভ্যুত্থানও স্বীকার করতে রাজি হন না। এখন কোনটা ছোট কোনটা বড় আমি এই তুলনার মধ্যে যাচ্ছি না, এটা জনগণ ঠিক করবে। যে কোনো বৈপ্লবিক পরিস্থিতির পরে কিংবা বিপ্লবের পরে স্থিতিশীলতা আসতে একটু টাইম লাগে। বাংলাদেশে মাত্র 1 বছর হয়েছে। আমি মনে করি যে মোটা দাগে একটা ভালো স্থিতিশীল অবস্থা আছে। প্রবলেম হয়ে গেছে যে আমরা খুব একটা অদক্ষ সরকারের হাতে ক্ষমতা দিতে বাধ্য হয়েছি। জাতীয় সরকারটা যদি করা যেত তাহলে রাজনৈতিক দলগুলোর যে কন্ট্রোলগুলো বিভিন্ন জায়গাতে ছিল তাদেরকে আমরা যেভাবে চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারতাম, এই সরকার সেটা মানে সেই জায়গাতে নাই। বেশিরভাগ মানুষই অদক্ষ, মানে তাদের সরকার পরিচালনার অভিজ্ঞতা নাই, নাগরিক সমাজের লোক, এরা সাধারণত একটু নির্বিরোধী লোক টাইপের মানুষ। এনাদেরকে দিয়ে এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করা নর্মালি কঠিন। আর গণঅভ্যুত্থান পরবর্তী যে ব্রেকডাউনটা হয়েছে বিশেষ করে পুলিশের যে ব্রেকডাউনটা হয়েছে, এই পুলিশকে দিয়ে এটা করানো খুবই কঠিন কাজ আমার কাছে। মানে যদি আপনি বাস্তবসম্মতভাবে চিন্তা করেন, পুলিশকে অর্ডার দিচ্ছেন, পুলিশ করে ফেলছে, ব্যাপারটা এরকম না। কিংবা ধরুন গোয়েন্দা সংস্থাগুলো আপনি কি সব লোককে সরানো, সব নতুন লোক আনতে পারছেন? এটা তো হয় নাই। কী হয়েছে? ট্রান্সফার হয়েছে। এখানকার লোককে ওইখানে দিয়েছেন, ওইখানকার লোককে যারা খুব বেশি সামনে ছিল তাদেরকে হয়তো বা ক্লোজ করা হয়েছে। আপনি খেয়াল করে দেখেন গোপালগঞ্জের যে ঘটনাটা পরিষ্কার গোয়েন্দা ব্যর্থতা। ওখানে বারবার গোয়েন্দা ক্লিয়ারেন্স মানে চাওয়া হয়েছে, তারা বলছে যে সেফ আছে, কিন্তু এখানে যাওয়ার পরে একেবারে লাইফ রিস্কে পড়ছে আমাদের নেতারা। তার মানে এই ঘটনাগুলো কিন্তু আছে। এখন এগুলো কতটা ইচ্ছাকৃত নিষ্ক্রিয়তা, মানে সক্রিয়ভাবে নিষ্ক্রিয়তা না, কতটা আদতেই নিষ্ক্রিয়তা কিংবা কতটা তাদের অযোগ্যতা, এটা তো আসলে জাজ করা কঠিন। সো পুলিশের এখানে মানে মারাত্মক ব্যর্থতা আছে। কিন্তু মানে আমি আবার পাশাপাশি এইটা মানে আমরা এটা চাই যে পুলিশ খুবই অ্যাক্টিভ হোক, কিন্তু এখন পুলিশ অ্যাক্টিভ হওয়া মানে বাংলাদেশে পুলিশ অ্যাক্টিভ হওয়া মানে মানুষের উপরে জুলুম বেড়ে যাওয়া। এখন এই বিষয়গুলোকে সেটেল করা, এই জায়গাটার জন্য যেই পরিমাণ আলোচনা করা দরকার ছিল, যেই পরিমাণ বোঝাপড়া আমাদের রাজনৈতিক মহল, নাগরিক সমাজ, সামাজিক বিশেষজ্ঞদেরকে নিয়ে যেই পরিমাণ আলোচনা কিংবা জনসমাজে যেই পরিমাণ আলোচনা আসলে করা দরকার ছিল, সেই সময়টা আমরা পাইনি। সেই সময়টা ধরেন যে কোনো একটা বিষয় নিয়ে আলোচনা করতে গেলে আরেক দিক থেকে একটা আচ্ছা ওরা বোধহয় নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করতেছে, কিন্তু আলাপ না করে আপনি কীভাবে সেটেল করবেন? বাংলাদেশে যে পুলিশ চলে, এই পুলিশ 1861 সালের কলোনিয়াল আইনে চলে। একটা বাচ্চা, শিশু বাচ্চাও বোঝে, 12-13 বছরের বাচ্চাও বোঝে যে কলোনির যে পুলিশ সেটা আমাদেরকে কোনোভাবে সেবা করার জন্য বানানো হয়নি, এটা আমাদেরকে জুলুম করার জন্য বানানো হয়েছিল। তাহলে এই জুলুমের পুলিশকে আপনি রেখে দেবেন, সেই একই ট্রেনিং ম্যানুয়াল, একই পুলিশের কাঠামো, একই হায়ারার্কি, এটা রেখে দিয়ে আপনি একটা দেশ স্বাধীন করবেন, মনে করবেন এটা খুব ভালো হয়ে চলবে, এটা কি আসলে পসিবল? ব্রিটিশরা যে এখানে এসে শাসন করছে, ওরা কি ওদের দেশ থেকে পুলিশ নিয়ে আসছিল? ওরা তো আমাদের ভাইদেরকে ওই যে খাকি উর্দি পরায় আমাদের উপরে জুলুমটা করাইছে। সেই পদ্ধতিটা তো তারা এখানে ইন্ট্রোডিউস করে দিয়েছে, সেই পদ্ধতি তো আমরা কন্টিনিউ করছি, আমরা তো এই পদ্ধতি পাল্টাতে পারিনি। তাই এইটা আমরা কখন পাল্টাবো? পাল্টানো তো একটা স্বাভাবিক স্থিতিশীল সময়তে এটা পাল্টানো যায় না। যখন একটা এরকম পরিস্থিতি, বৈপ্লবিক পরিস্থিতি তৈরি হয়, তখন আলাপ করতে হয়। কিন্তু পুলিশ নিয়ে আমরা কোনো আলাপ করতে পারিনি। পুলিশ সংস্কার কমিশনের একটা রিপোর্ট দিচ্ছে, ওটা ওইভাবেই পড়ে আছে, ওটা নিয়ে আর কোনো আলোচনার মধ্যেই যাওয়া যায় নাই, ওটা ওইভাবে আছে এবং ধারণা করা হচ্ছে পুলিশ ওইভাবেই থাকবে। এবং কালকে বাবুল ভাইদের দল সরকারি দলে গেলে আমাদের বিরুদ্ধে মাছ চুরির মামলা হইতে পারে। আমাদেরকে রাস্তায় ধরেন পুলিশ, মনে করেন যে এই পুলিশ ধরেন কেঁপে আছে না, হ্যাঁ, আমাদেরকে ধরেন মনে করেন রাস্তায় বেধড়ক পিটাইতে পারে, আমাদেরকে ধৈরা থানায় নিয়ে মনে করেন যে টর্চার করে মেরেও ফেলতে পারে। এবং পুলিশকে পরে বাবুল ভাইদের দল তখন ইন্ডেমনিটিও দিতে পারে, কারণ এটা বাংলাদেশে গত 54 বছর হয়েছে। তো র্যাব পুলিশকে তো শেখ হাসিনা ইন্ডেমনিটি দিছে, ইন্ডেমনিটি শুধু ধরেন আইন দিয়ে দেয় না, মানে আদালতকে ব্যবহার করে দিছে। তো এই যে মানে এটার সাথে রিলেটেড ঘটনা। এখন এই স্থিতিশীলতা আনার জন্য ধরেন এই ধরনের বৈপ্লবিক পরিস্থিতির পরে ফ্রান্স রেভলিউশনের পরে 4 বছর থেকে 5 বছর লাগছে স্থিতিশীল হইতে। এই যে খুব রিসেন্ট তিউনিসিয়াতে যে মিশরে যে তিউনিসিয়াতে যে আরব বসন্ত হইলো, এরপরে 14 সাল পর্যন্ত লাগছে তাদের নতুন সংবিধানে যাইতে। মানে স্থিতিশীল পরিস্থিতি তৈরি করা এটা এত স্বাভাবিক না। আমরা মানে হয়েছে কি যে এটাকে আমরা একটা খুবই 90 টাইপ একটা পরিস্থিতি চিন্তা করতেছি, আসছে ঠিক আছে 3 মাসে নির্বাচন দাও চলে যাও। কিন্তু এই যে গণ অভ্যুত্থান হলো,
1400 মানুষকে রাষ্ট্রীয় বাহিনী যাদের টাকায় তার বেতন হয় তাদেরকে সে গুলি করে মেরে ফেললো। এই যে ঘটনাটা ঘটলো এটা তো কোনো ছোটোখাটো ব্যাপার না। তার মানে হচ্ছে যে গণ অভ্যুত্থানের শর্ত সমাজের ভিতরে বছরের পর বছর ধরে তৈরি হয়েছে বিধায় গণ অভ্যুত্থান ঘটছে। তাহলে এই গণ অভ্যুত্থানের শর্ত কেন তৈরি হইলো? আপনি কেন একটা ডেমোক্রেটিক সিস্টেমে থাকতে পারলেন না? এটা কি শুধুই একা ব্যক্তি শেখ হাসিনার ব্যাপার নাকি শুধুই একটা আওয়ামী লীগের ব্যাপার? শেখ হাসিনার হাতে ওই ক্ষমতা ছিল তো যে সে পঞ্চদশ সংশোধনী করে এখান থেকে নির্বাচন ব্যবস্থা বাতিল করে দিবে, একদম নাই করে ফেলবে। তাহলে ওই ক্ষমতা আপনি শেখ হাসিনার টাইপ কোনো প্রধানমন্ত্রীর কাছে কি রাখবেন নাকি রাখবেন না, এই আলাপটা তো করতে হবে, এই বোঝাপড়ার মধ্যে আমাদের যেতে হবে। আমি এই আলাপে আপনার কাছে যাব, তার আগে একটু ফরিদুল হক একটু আপনার কাছে জানতে চাই যে দুঃখিত হাবিবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই যে পিআর পদ্ধতিতে 100 আসনের উচ্চকক্ষের সিদ্ধান্ত জানিয়েছে ঐক্যমত কমিশন, কিন্তু সেখানে বিএনপির আপত্তি রয়েছে। কমিশনের প্রস্তাবনা যে উচ্চকক্ষে নিজস্ব কোনো আইন প্রণয়নের ক্ষমতা থাকবে না। একটু আপনার কাছে জানতে চাই, যেহেতু বিএনপির আপত্তি রয়েছে, তাহলে এই প্রস্তাবের ভবিষ্যৎ কি দেখেন আপনি? বিএনপি তো আপত্তি করেছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন উচ্চকক্ষের মধ্যে 100 আসনে, যেটা বিএনপি বলেছে যে নিম্ন কক্ষের মধ্যে যেই আসন থাকবে সে আসনের ভিত্তিতেই তারা বিএনপি চেয়েছিল। আর অন্যান্য দিক থেকে আলাপটা ছিল পিআরের। শেষ পর্যন্ত যেহেতু ঐক্যমত্য হয়নি, তখন কমিশন সেটা নিজেরা ইমপ্লিমেন্ট করেছে। এখন বিএনপির পক্ষ থেকে যেটা করা যেতে পারে, নোট অফ ডিসেন্সি দেওয়া যেতে পারে। তো হোয়াট ডাজ ইট মিন? বেসিক্যালি ইট মিনস বিএনপি নোট অফ ডিসেন্সি দিয়ে রাখলো, এবং যদি বিএনপি সরকার গঠন করে আগামীতে এবং তাদের যদি এটা ইমপ্লিমেন্ট করতে তারা চায় যে তারা ইমপ্লিমেন্ট করবে, তাদের যদি সেই ব্রুট মেজরিটি থাকে যে তারা এটা করবে, তাহলে তারা সেটা অ্যাকসেপ্ট করে নিতে পারে। যেহেতু এখন আপত্তি তারা কেন করবে? না, তো করবে না। এখন বিষয়টা হচ্ছে জনগণের কাছে যাবে বিষয়টা আলটিমেটলি কেমন। যেমন এই কথাটা নিয়ে বিএনপি কি বলছে যেটা আমরা চাচ্ছি না। এখন যদি জনগণ মনে করে যে না, বিএনপি যেটা বলছে সেটা সঠিক কথা বলছে, তাহলে জনগণ তাদেরকে ব্রুট মেজরিটিতে নিয়ে যাবে, তারা সেটা করবে। জনগণের বেসিকলি বিএনপি কি করবে, বিএনপি কি চাইবে? বিএনপি চাইবে হচ্ছে জনগণ যা চায় সেটা বিএনপি রিফ্লেক্ট করবে। এখন যদি জনগণ মনে করে যে না, বিএনপির এই চাওয়া সঠিক চাওয়া না, এই ঐক্যমত্য কমিশন যেটা চেয়েছে সেটা সঠিক, তাহলে বিএনপি তাদেরকে ভোট দিবে না, মানে বিএনপিকে ভোট দিবে না জনগণ, অন্য যে রাজনৈতিক দল আছে তাদেরকে ভোট দিবে, তারা সেটা করবে। কিন্তু ভোটের মানদণ্ড কি এমন যে একটি প্রস্তাবের প্রেক্ষিতে মানুষ বিবেচনায় নিয়ে মানুষ ভোট দেয়? যারা বিএনপিকে ভালোবাসে অন্যান্য কারণে নিশ্চয়ই বিএনপিকে ভোট দেবেন এমনটা তো নয়। অবশ্যই না, অবশ্যই না। বিএনপি তো জনগণ তো অবশ্যই একটা কারণের উপর নির্ভর করে ভোটটা দেয়, এটা প্রসঙ্গটাই আসতে পারে না। অবশ্যই জনগণের অনেকগুলো বিষয় থাকবে, সেই বিষয়গুলোর মধ্যে এটাও নিশ্চয়ই একটা বিষয় জনগণ কনসিডার করতে পারবে। হ্যাঁ, এখন জনগণ আপনি কিভাবে চাচ্ছেন রাষ্ট্র? ফর এক্সাম্পল, আমরা একটা আলাপ আমার মনে হয় করা উচিত, সেটা হচ্ছে আমি যদি ধরেন একটা জিনিস চাপিয়ে দিলাম, এখন এই আমাদের ইনিশিয়ালি গত বছর সেপ্টেম্বর অক্টোবরে 6টা কমিশন হয়েছিল মনে হয়, যে ইনিশিয়ালি 6টা কমিশন হলো, যে 6টা কমিশনের মাধ্যমে তারা বিভিন্ন জিনিসগুলো উত্থাপন করে পরে কমিশন বানানো হলো। আমি একটু সাপ্লিমেন্ট এখানে জানতে চাই। কয়েকদিন আগে এনসিপির আরেকজন নেতা এখানে একটি বিএনপির এই বক্তব্যের প্রেক্ষিতে আরেকটি মন্তব্য আমাদের সাথেই বলেছিলেন যে যেহেতু বিএনপি জনগণের ভোটের কথা বলছে, জনগণ কি চাইছে, তাহলে গণভোট কেন দিচ্ছে না এই প্রস্তাবগুলো নিয়ে, যে মানুষ যদি না চায় তাহলে গণভোটের বিপক্ষে, মানুষ গণভোটের বিপক্ষে ভোট দেবে, সেই প্রস্তাবে কেন বিএনপি রাজি হচ্ছে না? রাইট, না সেটা ঠিক আছে, গণভোট চাওয়া বাংলাদেশের সিস্টেমটা, গণভোটের সিস্টেম এখন বাংলাদেশে নাই, কিন্তু যদি করা যেতে, প্রেক্ষাপটে তো আগে কখনো ছিল না। হ্যাঁ, করা যেতে পারে, যদি গণভোট অবশ্যই করা যেতে পারে, কেন করা যাবে না? যদি গণভোট করার প্রয়োজন পড়ে কেন করা যাবে না? আমার প্রশ্নটা হলো, আমি যে জিনিসটার মধ্যে যেতে চাচ্ছি, আপনাকে বলতে চাচ্ছি, একটা সেকেন্ড একটু করে দিই। পঞ্চদশ সংশোধনীর আদালতে মানে একাংশ বাতিল করার মধ্যে দিয়ে গণভোটের ব্যবস্থা আবার ফেরত আসছে। হ্যাঁ, রাইট, হ্যাঁ, এতে কোনো অসুবিধা নাই। যদি গণভোট দেওয়ার প্রয়োজন পড়ে, অবশ্যই, কেন না, যে কোনো জিনিসের জন্যই গণভোট আসাটা জরুরি দরকার আমাদের। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে দেখুন, আপনি একটা রাষ্ট্র চালাতে চাচ্ছেন, এই যে আজকের ছাত্ররা, এই যে আজকের অন্যান্য স্টেক হোল্ডাররা সবাই তো একটা জায়গায় একমত ছিল যে পলাতক স্বৈরাচারী খুনি হাসিনাকে সরিয়ে, স্বৈরাচারকে সরিয়ে আমরা একটা সুন্দর রাষ্ট্র গঠন করব। এখন ভেজালটা লেগেছে কোন জায়গার মধ্যে? ভেজালটা লাগলো, আমি চাচ্ছি একভাবে রাষ্ট্র পরিচালনা করতে,
আপনি চাচ্ছেন আরেকভাবে রাষ্ট্র পরিচালনা করতে, উনি চাচ্ছেন আরেকভাবে রাষ্ট্র পরিচালনা করতে। এই যে তিনজন আমরা তিনভাবে রাষ্ট্র পরিচালনা করতে চাচ্ছি, তিনভাবে তো রাষ্ট্র পরিচালনা হওয়া সম্ভব না। তাহলে রাষ্ট্র পরিচালনা হতে হবে কিভাবে? রাষ্ট্র পরিচালনা হতে হবে একভাবে, এবং সেই একভাবটা নির্ধারণ করবে কে? বেসিক্যালি নির্ধারণ করবে হচ্ছে এই দেশ যার, এই দেশের মালিক যে, সেটা নির্ধারণ করবে। দেশের মালিক কে? দেশের মালিক হচ্ছে জনগণ। তাহলে জনগণ নির্ধারণ করবে যে আমি কিভাবে শাসিত হব, আমি আমার রাষ্ট্র কিভাবে চলবে, এবং এই কাজটা বিএনপি করতে চাচ্ছে বেসিক্যালি। জি, বুঝতে পারছি আপনি জনগণের ভোটের কথাই বলছেন। বাবুল ভাই, একটু আপনার কাছে জানতে চাই, জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার ও কমিশনের বিরুদ্ধে মামলার হুমকি দিয়েছে জামাত, একটু আপনার মন্তব্য জানতে। সেটাই তো আমি বললাম। শোনেন, সংস্কারের যে বিষয়গুলা বা জুলাই সনদ, আজকে সালাউদ্দিন সাহেব আলোচনা আমাদের শেষ হইলো, আমি দেখলাম সালাউদ্দিন সাহেব বলতেছিলেন 826টা প্রস্তাবনা ছিল, তার মধ্যে 50টা ব্যতিরেকে সবগুলাই একমত হয়েছে বিএনপি। এর মধ্যে 20টা মৌলিক বলা হয়, যেটা মৌলিক সংস্কার, তার মধ্যে 16টাই বিএনপি একমত হয়েছে, 16টা। আর 4টার বিষয়ে কোনোটার বিষয়ে দ্বিমত হয়েছে, কোনোটার বিষয়ে মতামত দিয়েছে, এভাবে হলে হয়। হ্যাঁ, আর এই যে যে সামগ্রিক বিষয় এইবারে যেটা হলো, আমি তো মনে করি বাংলাদেশের জন্মের পরে এত সংস্কার একসাথে কখনো হয়নি, এত পরিবর্তন। বিএনপির মতো জায়গা থেকে যে কথা বলছিলাম যে 2বারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না, এটা তো একটা বিরাট ব্যাপার। যারা ক্ষমতায় যাওয়ার চিন্তাই করে না তাদের জন্য তো এটা সক্কা হয়ে বলে দিলেই হয়ে গেছে। কিন্তু বিএনপির জায়গা থেকে তারপর নির্বাহী বিভাগকে আপনি যেভাবে কার্টেল করতেছেন, মানে বিষয়টা এরকম যায় দাঁড়াইতেছে যে চাইতে এমন চাইতেছে যে বিরোধী দল থেকে প্রধানমন্ত্রী হলে ভালো হয়, এরকম একটা অবস্থা আর কি। ওইটা দাবি করার মতো অবস্থা, মানে বাস্তবতা যেটা আপনি চিন্তা করতে পারবেন কিনা। মানে ওই যে আমরা গল্প শুনি না, ওই যে মেলায় যাওয়া আছে না, মেলায় গেছি না আমরা ছোটবেলায়, তো বাচ্চা যদি বাবার কোলে করে মেলায় যায়, বলে না বাবা এইটা খাবো, ওইটা খাবো, এইটা দাও, ওইটা দাও, ওইটা দাও, তো দিলেন আপনি যতটুকু পারলেন। তো কলা একটা কিনে দিলেন, তো কলা সিলে দাও, তো দিলেন সিলে, আবার কাছে বুঝাই দাও সিলে দিলা করে, এইটা বলে কান্নাকাটি করবে। আমি এইভাবে যদি নাও বলি, সংস্কারের নামে যে বাহানা হচ্ছে, যা হচ্ছে বাংলাদেশকে সংকটের মধ্যে ফেলছে। এবং এই যে বলছেন না আপনি যে এটা না হলে আমি মামলা করব, নির্বাচন তো বহুত দূর, তাহলে কিভাবে নির্বাচন হবে? কিভাবে নির্বাচন? জামাত ইসলাম একটা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, তারা যদি এই ভূমিকা পালন করে, বা এই যে গণতন্ত্রটা কি, সবাই সবার বিষয়ে তো একমত হবে না সব বিষয়ে। কি কারণে একমত হবে? তাহলে তো সবাই একটা রাজনৈতিক দল হতো। কিন্তু আপনি দেখেন এই সংস্কার, এই যে ভাই বললো, ভালোই বলছে, ঠিকই বলছেন, সব কিছুরই জবাবদিহিতা থাকতে হবে। বিএনপি যদি ক্ষমতায় আসে, এই সরকারে যারা অন্যায় করেছে যদি কেউ করে থাকে, ক্ষমতার অপব্যবহার আছে তো আছে না, সেই মামলাগুলো বিচার হওয়ার প্রয়োজন আছে। প্রত্যেকটা সরকারই চলে গেলে, নাইলে এই যে উপদেষ্টারা যে বেপরোয়া আচরণ করছেন, ভূমিকা, যেই ধরনের দুর্নীতি, করাপশন এবং তাদের পৃষ্ঠপোষকতা, এই অভিযোগ অল্প দিনের মধ্যে এসেছে, এটা করে কি আমাদের দেশ আগাই যাবে? কোনভাবে আগাবে আপনি বলেন? মানে এটা মানে ভয়ঙ্কর একটা বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। এখন ওই যে আগে বলতেছিল, ওই ভাই যেটা বলতেছিল সংস্কার, পুলিশের কথা, আপনি পুলিশ সংস্কার নিয়ে কতটুকু কথা বলেছেন, যেটা মৌলিক প্রয়োজন। খালি বিএনপিকে ঠেকাও, বিএনপির হাত পা বেঁধে দাও, ক্ষমতায় গেল যাতে একেবারে নখর দন্তহীন একটা সরকার হয়ে পড়ে, সেইভাবে তাকে করো। কিন্তু আপনি চিন্তা করছেন আপনার পাশে একটা ভারত রাষ্ট্র, মহারাষ্ট্র আছে, আপনার এখানে একটা ফ্যাসিস্ট শক্তির শেকড় বেকর সুদৃঢ় আছে, সেই জায়গাটাকে আপনি কিভাবে ফেস করতে, ওই চিন্তা না করে শুধু বিএনপিকে কিভাবে। আচ্ছা, সংস্কারের যদি আন্তরিক সংস্কারের কথা বলা হতো, দেখেন বাংলাদেশের শিক্ষা সংস্কারের কোনো বিষয় আছে আপনি বলেন? শিক্ষা সংস্কার এত গুরুত্বপূর্ণ একটা জায়গা, সেটাকে আপনি শুধু রাজনীতি সংস্কার, শুধু বিএনপিকে আটকে দেওয়া, বিএনপি ক্ষমতায় যেতে পারে সেই জন্যে। আপনার কৃষি নিয়ে কোনো সংস্কার আছে? আপনার যান গ্রামে, মানুষের কৃষকের কি জীর্ণ দশা, প্রতি বছর যে উনি কিছু কাজ করে কৃষি নিয়ে, আমি জানি যেই কৃষকের 10 বিঘা জমি আছে, পরের বছর তার একবার কমে যায়। কৃষক তার সন্তানকে চিকিৎসা করতে পারে না, কৃষক তার বৃদ্ধ বাবা মায়ের চিকিৎসা করতে পারে না, সন্তানকে পড়ালেখা শেখাইতে পারতেছে না, হাড়জির অবস্থা। এইগুলো নিয়ে কোনো সংস্কার আছে? তাদের পক্ষে কেউ কথা বলে? বাংলাদেশের শিক্ষা একটা তুগলকি কাণ্ড প্রতি বছর, এই মানে একটা ভয়ঙ্কর নানান ধরনের, এটা নিয়ে কারো কোনো সংস্কার যেটা জাতি রাষ্ট্রের জন্য কল্যাণ বয়ে আনতে পারে। তো আপনি ওই যে কি মেসি একবার বাম হাত দিয়ে নাকি ম্যারাডোনা বাম হাত দিয়ে গোল করছিল বিলে, হাসিনা 15 বছর শাসন করছেন বিলে, সবাইকে যে আপনি হাসিনা ভাবেন, আর ফুটবল খেলা মেসির কারণে যে আপনি বন্ধই করে দিতে চান, তাহলে তো মানে ওই যে দ্বার রুদ্ধ করে দিয়ে ভ্রমরটাকে রুখি, সত্য বলে আমি তবে কোথা দিয়ে ঢুকি, সেই বাস্তবতাই তৈরি হবে। ওই যে এরা বলতো, ওই এক সাংবাদিকরা প্রশ্ন করছিল আওয়ামী লীগের আমলে, যে এই
মানে সাংবাদিকতা কেন করেন না ঠিক মতো? বলে যে সাংবাদিকতা ঘন করো, প্রশংসাই তো করে সারতে পারি না। হ্যাঁ, দেখেন এই যে যারা সরকারে আছে, হ্যাঁ, তারা নিজেরা নির্বাচন কি দিবে আর কি না দিবে, হ্যাঁ, নিজেদের তো আখেরই গুছাই সারতে পারে না, কিসের নির্বাচন কিসের কি। জি, আমরা আলোচনায় আবারও ফিরবো, দর্শক সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণের মধ্যে। আবারও স্বাগত, দেখছেন 24 ঘন্টা আলোচনায় ফিরছি। ফরিদুল হক, একটু আপনার কাছে শুরুতে জানতে চাই, জুলাই ঘোষণা, বিশেষ করে জুলাই সনদের দাবিতে রাজধানীর শাহবাগ মোড় আজকে অবরোধ করেছে জুলাই যোদ্ধারা। 9 ঘন্টা বন্ধ ছিল এবং আশপাশে বেশ জটলা বেঁধে যায়। একজন প্রতিবাদ জানিয়েছিল, আমরা দেখেছি সেটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম বা টেলিভিশনে, এবং তাকে প্রতিবাদ জানানোর পরে তাকে আওয়ামী লীগের দোসর বলে ট্যাগ করা হয়েছিল এক ধরনের, ফলে উনি অনেকটা থেমে গেছেন। একটু আপনার কাছে জানতে চাই, সনদের ঘোষণা তো সরকারিভাবেই আসছে, তারপরও কেন এই রাস্তা বন্ধ করে মানুষকে কষ্ট দিয়েই অবরোধ? এটা খুবই ধরেন মনে করেন যে অর্বাচীনের মতো কাজ হয়েছে, খুব সিম্পল। এটাকে অ্যালাউ করার কোনো কারণ নেই, কারণ এটা টেবিলে আছে, আলাপ হচ্ছে, অনেক বিরোধিতা হচ্ছে, অনেক তর্ক বিতর্ক হচ্ছে, আমরা টকশোতে তর্ক করতেছি, ঐক্যমত্য কমিশনে আমি 1-2 দিন গিয়েছি, ওখানেও তর্ক করেছি। সেই তর্কটা থাকবে, তর্ক তো গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু এর জন্য রোড ব্লক করা, এবং এটার সাথে তো পিপল কানেক্টেড না, আমি জানি না এরা কারা, এটা সরকারের দেখা উচিত। মানে সনদের ব্যাপারটা যেটা হয়েছে যে গতকালকের তুলনায় আজকে কিন্তু রেডিক্যালি খুব ভালো ডেভেলপমেন্ট হয়েছে, যে ধরেন প্রায় সকল বিষয়গুলোতে বিভিন্ন রকম নোট অফ ডিসেন্ট দিয়ে একরকম ঐক্যমত হয়েছে। উচ্চকক্ষে পিআর, এনসিসির বদলে যে পরবর্তীতে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিরপেক্ষ নিয়োগের যে ব্যবস্থা, এগুলো মোটামুটি একটা সেটেলমেন্টে হয়েছে। সনদের যে জায়গাটাতে প্রবলেম রয়ে গেছে এখনও, গতকালকে আমরা যে জায়গাটা, গতকালকে এবং পরশুদিন আমরা যে জায়গাতে আপত্তি জানিয়েছিলাম, যে জুলাই সনদের ক্ষেত্রে, যেটা আপনি একটু স্মরণ করিয়ে দিই সবাইকে, ঐক্যমত্য কমিশন যখন গঠন হয় 166টা প্রস্তাব দিয়েছিল, এবং এই প্রস্তাবগুলো বাস্তবায়নের জন্য 6টা ধাপে প্রক্রিয়ার কথা বলেছিল। প্রথম পর্বের আলোচনায় 146টা প্রস্তাব সবাই মোটামুটি কম বেশি করে একমত হয়েছে। 20টা মৌলিক প্রস্তাব নিয়ে কিন্তু দ্বিতীয় পর্বের আলোচনা, এবং এরপরে এই 20টাতে একমত হলে থার্ড ফেজে কিন্তু সংস্কার বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ হওয়ার কথা ছিল। যেখানে প্রবলেমটা হয়েছে যে এটা ঐক্যমত্য কমিশনের সভাপতি, প্রধান উপদেষ্টা নিজেই ঝামেলাটা বাঁধিয়েছেন। উনি ঈদের আগে বলছেন যে নির্বাচিত সরকারের কাছ থেকে এটা জনগণ আদায় করে নেবে, পরে আবার লন্ডন মিটিং উনি এটা বলেছেন, এবং এরপরে জুলাই সনদের যে খসড়াটা দিয়েছিল, খসড়াতেও একই কথা বলেছেন, নির্বাচিত সরকারের। এখন নির্বাচিত সরকারের প্রশ্নে ওনার একটা কথা বলা লাগে যে রাষ্ট্র পরিচালনার ব্যাপার, ধরে নির্বাচিত সরকার রাষ্ট্র পরিচালনা করে, রাষ্ট্র গঠন নির্বাচিত সরকার করে না, রাষ্ট্র গঠন করে জনগণ। আমরা তো একটা রাষ্ট্র পুনর্গঠনের মধ্যে আছি। তো মানে আপনি যখন সংস্কারটা করবেন, যেই 20টা সংস্কার যদি আপনি করেন, বাংলাদেশের পুরো শাসনতান্ত্রিক কাঠামো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কি কোনো নির্বাচিত সরকার কিংবা নির্বাচিত পার্লামেন্টের ব্যাপার না তো। এইটা বরঞ্চ এই জুলাই সনদের ভিত্তিতে নির্বাচিত পার্লামেন্ট তৈরি হবে। তো মানে ধরেন ভাইয়ের খুব আক্ষেপ, নির্বাহী বিভাগকে ধরে নিয়ে করে ফেলা হচ্ছে, কিন্তু আসলে তো নির্বাহী বিভাগকে তার কাজের জায়গায় ফেরত আনা হচ্ছে। নির্বাহী বিভাগের কাছ থেকে যেগুলো তার কাছে থাকার কথা না, ধরেন নির্বাহী বিভাগকে তদারকি করবে যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো, সেগুলো কি নির্বাহী বিভাগের আন্ডারে থেকে তদারকি করতে পারবে? মানে আপনার অধীনস্থ কোনো কর্মচারী কি আপনাকে তদারকি করার ক্ষমতা রাখে? নিরপেক্ষ কোনো ব্যক্তি কিংবা আপনার বস, সে আপনাকে তদারকি করতে পারে। তাহলে এগুলো হচ্ছে পাবলিক প্রতিষ্ঠান, যেগুলো সাংবিধানিক প্রতিষ্ঠান। এই পাবলিক প্রতিষ্ঠানগুলো নির্বাহী বিভাগকে তদারকির মধ্যে রাখবে। দিস ইজ দ্য আইডিয়া, ডেমোক্রেসির বেসিক আইডিয়া। তো সেই জায়গাগুলো ধরেন নিয়ে আলোচনা হয়েছে। এখন প্রশ্নটা যে জায়গায় এসে দাঁড়িয়েছে, যেটাও আজকে অলরেডি কমিশন বলেছে যে বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলাপ হবে। বাস্তবায়নের প্রক্রিয়া, এখানে আমি একটা জিনিস অ্যাড করি। আজকে সালাউদ্দিন সাহেব উনি ওনার ব্রিফিংয়ে বলেছেন যে এই যে জুলাই সনদ তৈরি হচ্ছে, এটা একটা জনগণের সার্বভৌম অভিপ্রায়। সার্বভৌম অভিপ্রায়, এই কথাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, দুইটা শব্দবন্ধ। সার্বভৌম অভিপ্রায়, জনগণের সার্বভৌম অভিপ্রায়কে রেটিফাই করার কিংবা ম্যান্ডেট দেওয়ার ক্ষমতা একমাত্র জনগণের আছে। এটা কোনো পলিটিক্যাল পার্টির ব্যাপার না। এইটা অবশ্যই এই জুলাই সনদকে আমরা প্রথমে গণপরিষদের দাবি করেছিলাম, কিন্তু এখন ঐক্যমত্য কমিশনের মধ্যে, যদিও এখানে বাংলাদেশের সব মানুষের প্রতিনিধিত্ব নাই, কিন্তু বেশিরভাগ মানুষের, অন্তত রাজনৈতিক দলগুলোর মধ্য দিয়ে বেশিরভাগ মানুষের প্রতিনিধিত্বর মধ্য দিয়ে যেহেতু জুলাই সনদ গঠিত হচ্ছে, ধরে নিতে পারেন যে এটা একটা গণপরিষদ হয়ে গেছে। কিন্তু এই জুলাই সনদকে রেফারেন্ডামে নিতে হবে, গণভোটে নিয়ে এটাকে মানে আপনাকে আইনি ভিত্তি দিতে হবে, মানে সাংবিধানিক ভিত্তি দিতে হবে, এবং ওইটার ভিত্তিতে আসলে পার্লামেন্ট হবে। পার্লামেন্ট পরবর্তী জুলাই সনদ করবে না, জুলাই সনদকে বাস্তবায়ন করবে জনগণ, ওইটার ভিত্তিতে হচ্ছে গিয়ে পার্লামেন্ট হবে। যে এর আগে বাস্তবায়ন চাইছেন। হাবিবুর রহমান, একটু আপনার কাছে জানতে চাই, আমরা জুলাই ঐকমত্যের কমিশনের বৈঠক শেষ হলো এবং এখন চূড়ান্ত হয়ে গেল বলতে গেলে, বলা যায় যে জুলাই সনদ। জনগণের কথা কি আসলে আমরা শুনলাম, নাকি সবকিছু কেবল রাজনৈতিক দলই নির্ধারণ করবে? যদি রাজনৈতিক দল জনগণকে রিপ্রেজেন্ট করে, তাহলে
পরোক্ষভাবে আপনি জনগণের কথা শুনলেন। কিভাবে রিপ্রেজেন্ট করে আমরা সেটা কিভাবে বুঝলাম যে আসলে রিপ্রেজেন্ট? আর যদি জনগণের দল মানে রাজনৈতিক দল যদি জনগণকে রিপ্রেজেন্ট না করে তাহলে আপনি জনগণের কথা শুনলেন না। আমার কাছে যেটা মনে হয়, আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আলাপ তুলেছেন। বিষয়টা হচ্ছে যে আমরা এটা জনগণকে সম্পৃক্ত করার এই সিচুয়েশনে এসে আর কোনো পথ কি আছে? আর কোনো পথ এই আলোচনাটা ছাড়া যদি আপনি যেটা করতে চান, উনি একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে আপনি নির্বাহী বিভাগকে তদারকি করতে চাচ্ছেন। এখন সাংবিধানিক যে প্রতিষ্ঠানগুলো যদি নির্বাহী বিভাগের আন্ডারে থাকে, তাহলে আন্ডারে থেকে ওই প্রতিষ্ঠান নির্বাহী বিভাগকে কন্ট্রোল করা বা তদারকি করা ইটস নট পসিবল। তারা একটা স্বতন্ত্র যদি হয় তাহলে করা সম্ভব। আমাদের স্বতন্ত্র করার জন্য এই যে আলোচনাটা হচ্ছে, এই আলোচনাটা আমি মনে করি যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একটা বড় রাজনৈতিক দল, জামায়াত ইসলামী আছে, এনসিপি আছে এবং তার সাথে অন্যান্য টোটাল সব মিলে 33টা রাজনৈতিক দল, তাই না? আমি যদি ভুল না করে থাকি 32টা রাজনৈতিক দল, এই 32টা রাজনৈতিক দল আছে। তাহলে আমি বিশ্বাস করি বাংলাদেশের যে মানুষগুলো শুধু ফেসিস্টকে যারা সাপোর্ট করে তাদেরকে ব্যতীত তাদের সবাইকে রিপ্রেজেন্ট করে এরকম লোকজন এখানে উপস্থিত এবং তারা জনগণের কথা বলছে বলে আমি বিশ্বাস করি। জি, শহীদুল ইসলাম বাবুল ভাই, আপনার কাছে জানতে চাই, আগামী দিনের গণতান্ত্রিক মানবিক দেশ গঠনের যাত্রায় নারী সমাজের ঐক্যবদ্ধ অংশগ্রহণ ও সমর্থন প্রত্যাশা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একটু আপনার কাছে জানতে চাই যে তারা কি আসলে সংকটেই ভূমিকা রাখবে? ক্ষমতার অংশীদারিত্ব হিসাবে আসলে আপনারাই বা দলীয়ভাবে কতটা চেষ্টা করেছেন এখন পর্যন্ত? নারীদের সরাসরি ভোটের ক্ষেত্রে আপনাদের আপত্তি রয়েছে, কিংবা নমিনেশনের ক্ষেত্রে, কিংবা নির্বাচন কমিশনের যে শর্ত ছিল 33%-এর যে শর্ত, সেইখানেই বা কতটা আপনারা এখন পর্যন্ত অভিজ্ঞ দল হিসেবে ভূমিকা রাখতে পারলেন? এটা তো জুলাইয়ের সুইচ বলেন আর যাই বলেন, নারী সমাজের অগ্রগতি বা গোটা সমাজের যে কালচারাল এবং সামাজিক অগ্রগতি, এটা একদিনে হয়ে ওঠে না। এটা হলো প্রথম কথা। হ্যাঁ, নারী জাগরণ এর অগ্রদূত বেগম রোকেয়া আজ থেকে 50 বছর আগে লিখে গেছিলেন অবরোধবাসিনী। এর মধ্যে কত সরকার এসছে, এরপর ভালো মানুষও ছিল এই সরকারের মধ্যে, খারাপ মানুষও ছিল, সদিচ্ছাও ছিল, সবই ছিল, কিন্তু আমাদের নারী সমাজ সেভাবে উঠে আসতে পারেনি। বারবার চেষ্টা করা হচ্ছে। শোনেন, বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর একজন ছিলেন ক্রিস্টিনা ওয়ালিক, বাংলাদেশে বিএনপির ক্ষমতার আমলে। তার একটা মন্তব্য আমি কোট করতে চাই। তিনি বলেছিলেন যে বাংলাদেশের উন্নয়ন, উৎপাদন এবং গণতন্ত্রে বেগম খালেদা জিয়া যদি আর কোনো অবদান না রাখে, তাহলে শুধুমাত্র একটি কারণে তার নাম এই জনপদের মানুষের কাছে স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেটা হলো বাংলাদেশের নারী শিক্ষা। আপনি জানেন কি? এটা বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টরের মতামত। বাংলাদেশে নারীদের শিক্ষা। আমি সেদিন আমার একটা থানায় আমি পুরস্কার বিতরণ করলাম। হ্যাঁ, মেধাবী শিক্ষার্থীদের মধ্যে 3 জন, প্রতি 3 জনের ফার্স্ট, সেকেন্ড, থার্ড। আপনি বিশ্বাস করবেন 75% সেখানে নারী। এই যে নারীদের গ্রামে যায় দেখবেন লাইন ধরে মেয়েরা স্কুলে গিয়েছে। বিগত 20 বছর 25 বছরের এই পরিবর্তন, শিক্ষার বিনিময়ে খাদ্য, বিনা বেতনে অধ্যয়ন, নারীদের প্রথম বেগম খালেদা জিয়া শুরু করেছিলেন। এটা আপনি আজকে সুইচ দিলে কালকে নারীর উন্নয়ন হয়ে যাবে না। হ্যাঁ, নারীর উন্নয়নের জন্য আপনি পৃথিবীর শোনেন, পৃথিবীর সবচেয়ে ক্ষমতার দেশ আমেরিকা রাষ্ট্র, এত প্রেসিডেন্ট আসলো আর গেল, একজন নারী প্রেসিডেন্ট হয়েছে। তো বিষয়টা আপনি যদি ওইভাবেও চিন্তা করেন, আর আমার এখানে তো বেগম খালেদা জিয়া প্রথম নারী প্রধানমন্ত্রী, তারপরে শেখ হাসিনা প্রধানমন্ত্রী, স্পিকার ছিলেন, প্রধানমন্ত্রী, কত নারী। তো সেইভাবে আসলে হচ্ছে না। এটা ঠিক যে আমরা এখানে নারী অগ্রসরতা একদিকে যেমন আগানো আছি, আবার পেছনে আছি। এখানে হয়েছে কি, আমাদের মানে ধর্মীয় অনুশাসনের একটা ব্যাপারও কিন্তু থাকে, যেখানে নারীদের নেতৃত্ব, কর্তৃত্ব, এই বিষয়গুলোর মিশেল যখন থাকে না, তখন আপনি পাশ্চাত্যে নারীদের অধিকার, চলাফেরা, চলমান আইন আছে। আমাদের এখানে নারীদেরকে আমরা নানানভাবে, তারা শুধুমাত্র এডুকেশনেই না, আমি শুধু চায়নায় গেলাম, সেখানে ছোট ওখানে মানুষ তো ছোট, নারীরা যেভাবে কাজ করে রাত জেগে, তার সেফটি, সিকিউরিটি, নিরাপত্তা, বরং পুরুষরাই ঘরে বসে বসে খায়। এই বাস্তব আমাদের এখানে সেই বাস্তবতা হচ্ছে, তবে হবে আমরা আশা করছি। জি, আশা করছেন, আমরা আশা করি যে নারীরা এগিয়ে আসুক সামনের দিনগুলোতে। দর্শক, এই ছিল আমাদের আজকের 24 ঘন্টার আয়োজন। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।